This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, প্রথমে তো পাকিস্তানকে শিক্ষা দেওয়া হলো, তারপর আজারবাইজানকে দেওয়া হলো জবাব, এমন একটি জবাব যা তারা কোনোদিনও ভুলবে না। এরপর তুরস্ককে সরাসরি বয়কট করে ভারত দেখিয়ে দিল যে নতুন ভারত এখন আর কারোর চাপের সামনে মাথা নত করে না। আর এখন ভারতের লক্ষ্য একদম ক্লিয়ার, সেটি হলো বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবারে ভারতের পররাষ্ট্রনীতি এমন কঠোর, স্পষ্ট ও বাস্তববাদী রূপে প্রকাশ পাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। যে ভারত বহু দশক ধরে পড়শির সঙ্গে শান্তি ও সহযোগিতার নীতি মেনে চলেছে, সেই ভারত আজ বলছে যে ধৈর্যের সমস্ত সীমা পেরিয়ে গেছে। এখন ভারতের অবস্থান একদম স্পষ্ট। যে দেশ ভারতের সীমান্ত নিরাপত্তা বা মর্যাদার সঙ্গে খেলা করবে তাকে তৎক্ষণাৎ জবাব দেওয়া হবে। তুরস্ককে ধাক্কা দেওয়ার পর ভারত এবার তার পুরো নজর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে, আর সেখানে শুরু হয়েছে কঠোর সিদ্ধান্তের ধারা। আর এটা কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, বরং 4টি বড় কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ একসঙ্গে নেওয়া হয়েছে, যা বাংলাদেশ সরকারকে একদম নাড়িয়ে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ পদক্ষেপটি হলো উত্তর পূর্ব সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া। আর এটা কোনো অস্থায়ী ব্যবস্থা নয়, বরং স্থায়ী কৌশলগত পদক্ষেপ। এখন শুধু মানুষ আসা যাওয়া বন্ধ নয়, বরং বাংলাদেশের সঙ্গে সব ধরনের সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যে এক বিশাল ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। আর এই কঠোর সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়েছে ভারতের 5টি গুরুত্বপূর্ণ রাজ্যে: আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গে। যখন ভারত এই বড় এবং সাহসী পদক্ষেপটি নিল, ঠিক তখনই ইউনাইটেড নেশনস ভারতকে লক্ষ্য করে এক তদন্ত শুরু করেছিল। অভিযোগ তোলে যে ভারত নাকি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু ইউনাইটেড নেশনের এই একপেশে ও অন্যায় আচরণ ভারতের ভিতকে আরও দৃঢ় করে দিয়েছে। ভারত এবার স্পষ্ট বার্তা দিয়েছে, দেশের সীমার মধ্যে অবৈধভাবে কেউ থাকবে না, বরং এমন কাউকে বরদাস্তও করা হবে না। সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো সন্দেহজনক অনুপ্রবেশ ঘটলেই সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিতে হবে, একটুও ছাড় দেওয়া চলবে না। এখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক সংকটজনক মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন বলে মনে হচ্ছে। কারণ ভারত হঠাৎ করেই বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে রেডিমেড পোশাক, কাঠের ফার্নিচার, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, ফলের জুস, চিপস, বিস্কিট, এমনকি সুতো, যা আগে বিশাল পরিমাণে ভারতে প্রবেশ করত। আর এই বাণিজ্য প্রতি বছর প্রায় 100 কোটি টাকার ছিল, যা দুই দেশের অর্থনীতির জন্য উপকারী ছিল। কিন্তু এখন সেই প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ, আর তাতে করেই বাংলাদেশ সম্পূর্ণভাবে বিপাকে পড়ে গেছে। তবে ভারত মানবিক দিকটা বজায় রেখেছে। মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং ক্রাশ স্টোন, এগুলির মতো প্রয়োজনীয় পণ্যগুলিকে নিষেধাজ্ঞার আওতায় বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়ে। একইভাবে যে পণ্যগুলি বাংলাদেশ হয়ে নেপাল বা ভুটানের ট্রানজিট হয়, সেগুলির ওপরেও আপাতত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবুও ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে গভীর ও বেদনাদায়ক আঘাত এনেছে। কারণ বাংলাদেশের প্রায় 14% রপ্তানি শুধু ভারতের ওপর নির্ভরশীল ছিল, আর সেই দরজা এখন কার্যত বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, ভারত এত কঠোর পদক্ষেপ কিভাবে নিল এবং কেন নিল, আর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো কি করে? তো উত্তরটা যতটা সহজ ততটাই চমকপ্রদ এবং হতাশাজনক। ভারত বরাবরই বাংলাদেশকে বাণিজ্যে অগ্রাধিকার ও ছাড় দিয়ে আসছে। উত্তর পূর্বাঞ্চল দিয়ে পণ্য রপ্তানির সম্পূর্ণ অনুমতি দিয়েছে, এমনকি নিজের বন্দরগুলি ব্যবহার করে বাংলাদেশকে তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য করার সুবিধাও দিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ যেভাবে ভারতের প্রতিক্রিয়া দেখিয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য। আর এদিকে বাংলাদেশ ঠিক কী করলো জানেন? তারা ধাপে ধাপে ভারতীয় পণ্যে নানা বাধা আরোপ করতে শুরু করলো এবং ওই সহযোগিতার সুবিধার সুযোগ নিয়ে উল্টো দিকেই ভারতকেই আঘাত হানতে শুরু করলো। ফলে টেনে পড়লো উত্তর পূর্বের ছোট ও মাঝারি শিল্পগুলি। অনেক কারখানা লোকসানের মুখে পড়ে বন্ধ হতে বাধ্য হলো। ভারত বেশ ধৈর্যের সঙ্গেই এই সব দেখছিল, কিন্তু যখন বোঝা গেল এই একতরফা সুযোগ আর বন্ধুত্বের সুযোগ নেওয়া অব্যাহত থাকবে, তখন সরকার সিদ্ধান্ত নিল এবার জবাব তাদের ভাষাতেই দেওয়া হবে। উত্তর পূর্ব অঞ্চলটি ভৌগোলিকভাবে দেশের বাকি অংশের থেকে কিছুটা আলাদা এবং ঐতিহাসিকভাবে এখানে বাংলাদেশ হয়ে রাস্তায় জিনিসপত্র সহজে প্রবেশ করছে। ফলে সেখানে সস্তা বাঙালি পণ্যগুলি বাজারে আধিক্য কায়েম করে রাখত, আর ভারতীয় পণ্য আটকে যেত। এই একপেশে ও অন্যায় বাণিজ্য ব্যবস্থা ভারতের পক্ষে গ্রহণযোগ্য ছিল না, আর সেটাই এখন বদলানো হবে চূড়ান্তভাবে। কিন্তু পরিস্থিতি তখন আরও গুরুতর রূপ নেয় যখন বাংলাদেশের অস্থায়ী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বেজিংয়ে এক বিতর্কিত বক্তব্য দিয়ে বললেন, উত্তর পূর্ব ভারত হলো ল্যান্ডলকড এলাকা এবং তার একমাত্র রাস্তা বাংলাদেশ দিয়েই যাবে। তিনি আরও জানালেন যে বাংলাদেশ চীনের অর্থনীতির গেটওয়ে হতে চায়, আর এই ধরনের উন্মুক্ত রাজনৈতিক কৌশলগত সুরে ভারত খুবই চিন্তিত হয়ে পড়ে। কারণ এর মানে স্পষ্ট, বাংলাদেশ চীনের ঐক্য হয়ে ভারতকে
কৌশলগতভাবে চাপে ফেলতে চাইছে। আর ভারত এই বক্তব্যকে কখনোই হালকাভাবে নেয়নি। কেবল বক্তৃতায় জবাব দেওয়া যথেষ্ট নয়, কারণ মাঠের শক্তি মাঠেই দেখাতে হতো। ফলে নেওয়া হলো সেই সমস্ত বড় সিদ্ধান্তগুলি। উদাহরণস্বরূপ, শিলং থেকে শিলচর পর্যন্ত প্রায় 23,000 কোটি ব্যয়ে একটি নতুন আধুনিক হাই স্পিড সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যা আসলেই একটি গেম চেঞ্জার। আর এই সড়কটি উত্তর পূর্বকে সরাসরি সমুদ্র পথের সঙ্গে সংযুক্ত করবে, মায়ানমারের রাস্তায় নয়, এবং কালাদান মাল্টিমডাল ট্রানজিট প্রজেক্টকে নতুন শক্তি ও গতি দেবে। স্ক্রিনে যে ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাস্তায় বাংলাদেশের ওপর নির্ভরতা ক্রমশ কমে যাবে এবং উত্তর পূর্ব পুরোপুরিভাবে আত্মনির্ভর হবে। সারমর্ম যে ভারতের নীতি এখন স্পষ্ট, কেউ আর আর্থিক বা ভৌগোলিক দুর্বলতার সুযোগ নিয়ে দেশটিকে ব্ল্যাকমেইল করতে পারবে না। তথ্যগত দিকেও বড় প্রভাব পড়েছে। প্রতি বছর প্রায় 700 মিলিয়ন মূল্যের রেডিমেড কাপড় বাংলাদেশ থেকে আসতো, কিন্তু এখন ভারত নির্ধারণ করেছে এই পণ্যগুলি শুধু সমুদ্রপথ যেমন কলকাতা, নবসেবা ইত্যাদি হয়েই এসেছে, ল্যান্ড রুট থেকে মোটেই নয়। এর ফলে উত্তর পূর্বের স্থানীয় শিল্পগুলি সরাসরি বিশাল সুবিধা মিলবে, দেশীয় উৎপাদন ঝটপট বাড়বে এবং স্থানীয় হাটবাজারে পুনরুজ্জীবন ঘটবে। স্পষ্টভাবে এই কড়া পদক্ষেপগুলি বাংলাদেশের ওপরে অর্থনৈতিক চাপ বাড়াবে, কারণ তাদের রপ্তানির 1/4 রেডিমেড গার্মেন্টসের ওপর নির্ভর করছিল, আর ভারত ছিল সেই বাজারের অন্যতম বড় ক্রেতা। যদি স্থায়ীভাবে ল্যান্ড রুট বন্ধ থাকে, সেক্ষেত্রে তাদের প্রতি মাসে কোটি কোটি ডলারের ক্ষতি হবে এবং পুরো অর্থনীতি চাপে পড়বে। আর ভারতের উদ্দেশ্য একদম পরিষ্কার যে যদি কোনো দেশ চীনের সঙ্গে গাঁটছড়া বাঁধে এবং ভারতের বিরুদ্ধে সংগতিপূর্ণভাবে ষড়যন্ত্র করে, তার ফলশ্রুতিতে আর্থিকভাবে ভারতের সহায়তা বা দরজা কখনোই খোলা থাকবে না। এখন বাংলাদেশ এমন একটি সুরে কথা বলতে শুরু করেছে যা সম্প্রতি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। সেই একই ভাষা, সেই একই অভিযোগ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি অভিযোগ করেছেন যে ভারত নাকি নিজের নাগরিকদের পুশিন পদ্ধতিতে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে। আর এই বক্তব্য তিনি দিয়েছেন সাতক্ষীরা জেলার এক ফ্লোটিং বর্ডার আউটপোস্টের উদ্বোধন অনুষ্ঠানে, যা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। তার কথাই ছিল এক প্রকার হুমকির সুর। তিনি স্পষ্ট বলেছিলেন, যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে ধরা পড়ে, তাকে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হবে, কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না। আর এই মন্তব্য শুধু বিতর্কিত নয়, বরং এক গভীর কূটনৈতিক সংকেতও বহন করে। কারণ পুশিন মানে হলো কোনো ব্যক্তিকে তার অনুমতি ছাড়াই জোরপূর্বক অন্য দেশে ঠেলে দেওয়া, যা ইন্টারন্যাশনাল লতে একটি বড় অপরাধ হিসেবে দেখা হয়। আর এটা প্রথমবার নয় যে বাংলাদেশ এমন অভিযোগ তুলেছে। অতীতেও তারা একাধিকবার এমন দাবি করেছে, কিন্তু এইবারের সময়টা একদম আলাদা। কারণ ভারত ইতিমধ্যেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী শুধু আসাম ও ত্রিপুরা মিলিয়ে প্রায় 50 লক্ষেরও বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছে, যা একটি বিশাল সংখ্যা। ভারত এবার একদম পরিষ্কার বার্তা দিয়েছে, যারা অবৈধভাবে আমাদের দেশে থাকছে তাদের যত দ্রুত সম্ভব চলে যেতে হবে, কোনো আপোষ বা ছাড় দেওয়া হবে না। অনেকেই নিজের দেশে ফিরতে চায়, কিন্তু বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করতে নারাজ, উল্টে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভারত তখন জাতিসংঘকেও এক তীব্র বার্তা দিয়েছে, যদি তোমাদের এত চিন্তা, তাহলে এই শরণার্থীদের দায়িত্ব তোমরাই নাও, আমরা নয়। এদিকে ভারতের সীমান্ত সুরক্ষা এখন আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর হয়েছে। বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আধুনিক সিসিটিভি নজরদারি ও স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানো হয়েছে, যাতে করে কোনো অনুপ্রবেশের সুযোগ না থাকে। বিএসএফকে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, যে কোনো সন্দেহজনক অনুপ্রবেশ ঘটলেই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে হবে, কোনো দয়া বা কোনো দেরি নয়। গত কয়েক মাসে বহু অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সীমান্ত এলাকাগুলিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ভারত এখন কোনো দেশকেই নিজের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দিতে রাজি নয়। একটাই বার্তা ভারত দিচ্ছে যে আমরা আমাদের সীমার মধ্যে নিজের সিদ্ধান্তে চলব। এদিকে বাংলাদেশ এখন ভারী অর্থনৈতিক ধাক্কা খাচ্ছে, কারণ ভারতের আরোপিত কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা ও স্থলপথ বন্ধের ফলে তাদের রপ্তানি বাণিজ্য প্রায় অচল হয়ে গেছে। চীনের দিকে ঘনিষ্ঠতা বাড়ানো এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে সিদ্ধান্তগুলি তারা নিয়েছিল, তার মূল্য এখন বাংলাদেশকে ভয়াবহভাবে গুনতে হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। তো বন্ধুরা, শেষে এসে কয়েকটা প্রশ্ন থেকেই যায়। আপনার মতে কি মনে হয়, ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপগুলি নিয়েছে সেটা কি একদম সঠিক? আর বাংলাদেশকে এইভাবে জবাব দেওয়াটা কি শুধুমাত্র সময়েরই দাবি ছিল? তো আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এটাই ছিল আজকের সম্পূর্ণ আপডেট, যা বহু গবেষণা, তথ্য আর বাস্তব বিশ্লেষণের ওপর ভিত্তি করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।